আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, কি খবর তোমাদের? এই শীতে তোমাদের অনেক কষ্ট হইতেছে আমি জানি, তাই তোমাদের কষ্ট দূর করার জন্য আমি শিমু চলে এসেছি নতুন একটি মজাদার গল্প নিয়ে। আর আজকে এই গল্পটি শুনলে তোমাদের পাইপ দিয়ে ঝরনার মতো পানি বের হয়ে যাবে এবং তোমরা কিছুটা উষ্ণ অনুভব করবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে গল্পটি শুরু করি। যখন ভোর 2টা বাজে, দেখলাম আমার ছেলে আস্তে আস্তে বিছানা থেকে উঠে আমার গায়ে হাত রেখে নিশ্চিত করল যে আমি ঘুমিয়ে আছি। তারপর আস্তে আস্তে আমার জামাকাপড় খুলে ফেলো, তোমার জল পড়তে শুরু করবে, তাই তোমার পা ধরে বলো। আমি শেষ পর্যন্ত গল্প দেখতে। আসল মজা হবে, সেই লোক যে আমাকে বিয়ে করেছে তার আগের বউয়ের একটা ছেলে আছে, তার বউ মারা গেছে, এখন সে আমাকে বিয়ে করেছে তার ছেলের দেখাশোনা করার জন্য। ছেলের নাম রাতুল, বয়স 12 বছর। আমিও তাকে বিয়ে করেছি জেনে শুনে। আমার স্বামী আমাকে বিয়ে করেছে তার কারণে। তার ছেলে রাতুলের যত্ন নিও, কিন্তু রাতুল ছেলে আমাকে খারাপভাবে দেখতো। আমি বুঝতে পারতাম সে আমার কাছে কি চায়। একদিন স্বামী কোনো কাজে শহরে গেল আর এদিকে বাড়িতে কেউ নেই। রাতুল বলল, মা আমি আমার ঘরে একা ঘুমাতে পারি না। যদিও তার বাবা যখন বাড়িতে থাকতেন তখন তিনি তাকে ঘুমাতেন নিজের রুম। সে আমাকে প্রতি রাতে আমার ঘরে ঘুমাতে বলে। আমার আসল মা বেঁচে থাকলে তিনি আমাকে অনুমতি দিতেন না। ঘুমাতে যেতে হবে। রাতুল মাঝে মাঝে আমাকে একদিন গোসল দিতে বলতো। ওর কান্না দেখে ও কেন আমার রুমে শুতে চায়। আমি বললাম, ঠিক আছে তুই আমার রুমে থাকবি, আজকে রাত 2টায় শুনি রাতুল আমার সাথে কি করলো। তুমি চোখ কপালে উঠে যাবে। আর কোনো আড্ডা না দিয়ে এখন বলি আসল ঘটনা। আজ আমি বিয়ে করেছি সব নতুন কনের মতো। আমি আমার বসার ঘরে বসে আছি, কিন্তু আজ আমার কোনো কথা মনে নেই। লজ্জা, কোনো স্বপ্ন এবং একটি নতুন পরিবার ব্যবস্থা করার কোনো ইচ্ছা নেই, কারণ আজ প্রথমবার নয় আমি এই মতো নতুন বউ সাজে বসে আছে। এরকম একটা রাত আগেও ছিল, কারো জন্য বসেছিলাম। আজ হয়তো সবকিছু একই, বদলে গেছে শুধু মানুষটা। হঠাৎ দরজা থেকে কেউ একজনের ডাক শুনতে পেলাম। এটা আর কেউ নয়, আমার নতুন স্বামী রুবেল। আমি উঠে সালাম দিলাম। রুবেল বলল, ওকে সালাম করার দরকার নেই, তুমি বরং বিছানায় ঘুমাও। আমিও সোফায়। নাজমা বলল, না তুমি বিছানায় ঘুমো, আমি সোফায় শুতে পারি। রুবেল বলল, দেখ আমরা কেউই এই বিয়েতে রাজি নই না। আমাদের দুজনের বিয়ে করার কারণ আলাদা, কিন্তু আমরা একজন। আমি অন্যকে সম্মান করি মানুষ, এবং আমি এমন মানুষ নই যে বিছানায় শুয়ে কোনো মেয়েকে এভাবে সোফায় শুতে দেবে। তুমি আমার স্ত্রী, তাই তোমার দেখাশোনা করা আমার কর্তব্য, এবং যদি তুমি আমাকে এতই সম্মান করো তাহলে বিছানায় ঘুমাও। আমিও মাথা নেড়ে সম্মতি জানিয়ে বিছানায় শুয়ে পড়লেন। রুবেল চৌধুরী শহরের অনেক বড় ব্যবসায়ী। কারণ আমাদের দুজনের মনেই আগে থেকেই অন্য কারো নাম লেখা আছে, তার মানে আমরা দুজনেই অন্য কারো মায়ায় জড়িয়ে আছি, আর আমাদের মন অন্য কারো কাছে বন্ধ। চুক্তি হয়েছিল যে সে আমার দায়িত্ব নেবে এবং আমি তার পরিবার এবং তার ছেলে। হ্যাঁ, ছেলে অতুল, তার ছেলে। যে তোমার বোন যে রুবেলের প্রথম স্ত্রীর কথা ভাবছে 3 বছর আগে থেকে সে আর এই পৃথিবীতে নেই। বিয়ের আগে তার ছবি দেখে তিনি মারা যান। জানতে পারলাম সে আর আমি একই বিশ্ববিদ্যালয়ে পড়ি। রুবেলও আমার সিনিয়র ছিল। রুবেলের সাথে আমার কখনো দেখা হয়নি, তবে কেয়া আপুর সাথে প্রায় দেখা হতো। ঝগড়া করাটা ভুল হবে, কারণ সে আমাকে তেমন দেখতে পারেনি। হ্যাঁ, আমি খুব দুষ্ট ছিলাম এবং সে কেবল ভেবেছিল যে আমি তার সমস্ত শিরোনাম চুরি করেছি। যাই হোক, আজও সে আমার সাথে ঝগড়া করত এবং তার স্বামীকে চুরির অপবাদ দিত, কিন্তু তার স্বামীর উপর আমার কোনো অধিকার নেই, কারণ আমি তাকে আমার স্বামী হিসাবে মেনে নিতে পারিনি। আমি শুধুমাত্র পরিবারের স্বার্থে বিয়ে করেছি। রাতুল এখন ক্লাস 5-এ পড়ুয়া 12 বছরের ছেলে। সে দেখতে বাবার মতোই সুন্দর। তিনি কমনীয় দেখায়, বিশেষ করে তার চোখ। পড়তে ইচ্ছে করে না, একসময় অনেক কেঁদেছি, আর কাঁদতে চাই না। ব্যথা সহ্য করার ক্ষমতা নেই এসব ছাড়া। এখন ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে গেল যখন ভোরের আলো চোখে এলো। আমি উঠলাম এবং দেখলাম রুবেল তখনও ঘুমাচ্ছে, কিন্তু জানালার বাইরে থেকে আসা আলো তার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। তাই আমি পর্দা বন্ধ করে বাইরে এসে দেখি আমার শাশুড়ি ও বোন আগেই উঠে গেছে। আরে ঠাকুমা, তুমি এত সকালে কেন? নাজমা বলল, আসলে আম্মু ঘুম থেকে উঠেছিল তাই মনে হয় ঠিক আছে, কিন্তু আমাদের নতুন বউয়ের কাপড় নেই। আমার মনে হয় না কোনো গয়না আছে, আসলে সাজতে ভালো লাগে না। ভাবি বলল, আমি জানি, এই জন্যই তোকে গতকাল আমার নিজের বিয়ের জন্য সাজতে দেখিনি। আম্মু বলল, বিয়েটা কি এমন হয়েছে নাকি আমি তোমার ফুফুর জন্য কিছু করতে পারলাম না? ভাবি বলল, থাক মা, আমাদের ছেড়ে দাও। নতুন বউ এমনিতেই এক টুকরো চাঁদ, আমি তাকে সুন্দরী মনে করি না। মা মুচকি হেসে বলল, তুমিও খুব সুন্দর, কিন্তু মা জানে আমি ছেলে হলে দুইভাবেই প্রেমে পড়তাম গো।
নেট খুব সুন্দর। সবাই হাসতে হাসতে নাজমা বল, মা আমি তোমার জন্য চা বানাবো। মা বল, আরে না তুমি বসো, আমরা সব করব। নাজমা বল, মা আমি এভাবে বসে থাকতে পছন্দ করি না। ভাবি বল, ঠিক আছে তাহলে আমি হেল্প করব, সাথে অনেক কথা বলবো। নাজমা চা বানিয়ে রমা ভাবির সাথে কথা বলে। সে শুধু শুনছে। এটা মজা ছিল, এটা আপনার চায়ের চেয়ে বেশি মজা। হ্যাঁ, এটা খুব ভালো ছিল। রমাকে চা বানাতে শেখাও। চা বানাবো বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না। রমা, বড় কথা কি? তোমার চা আগামীকাল থেকে 7 দিনের জন্য বন্ধ থাকবে। না না, আমি দুষ্টুমি করে বললাম, জানো আমি চা ছাড়া থাকতে পারি না। সবাই সেভাবেই চা পান করল। তারপর আমি আমার স্বামীর রুমে গিয়ে অবাক হয়ে দেখলাম, রুবেলের ছেলে মানে আমার স্বামীর ছেলে সে বড় দুষ্টু যুবক হয়ে গেছে। আমি গিয়ে দেখলাম তার হাতে একটা পুতুল। বলছে, তুমি কখন আমার হবে? যখন মা আমাকে কাছে টেনে নিলে আমি আর থাকতে পারি না। মা, আমি তার কথা শুনে অবাক হলাম। কোনো মা সে চায়, আর সে মায়ের কাছে কি চায়? তার মা বেঁচে নেই, তাহলে আমি কি? সে কিছু বলছে নাকি? এত ছোট ছেলে এই বয়সে পরিণত হয়েছে। আমি বুঝতে পারছি না সে কি বলছে। কয়েকদিন পর আমার স্বামী ব্যবসার জন্য বাইরে গিয়েছিল। কয়েকদিন ধরে রাতের ছেলেটা সবসময় আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকত। মনে হয় তার চোখের সহস্র তৃষ্ণা। আমি হঠাৎ এই রাতে জিজ্ঞাসা, আমার দিকে এভাবে কি তাকিয়ে আছো? আমি আপনার মুখ দেখতে। তোমার চেহারা এত সুন্দর যে তোমার চেহারায় অদ্ভুত কিছু দেখতে পাচ্ছি। দেখো ছোট মানুষ, তাই তোমার বাবা তোমার যত্ন নিতে আমাকে বিয়ে করেছে। রাতুল ইদানিং আমাকে দেখছে, অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি যেখানেই যাই সেখানেই আমাকে অনুসরণ করে। তুমি আমার মা, যেমন আমার আগে মারা গেলে এখন আমার মা বাবা তোমাকে বিয়ে করে মায়ের শূন্যতা পূরণ করতে তোমার হাতে আমাকে স্নান করিয়েছে। আমি বললাম, রাতুল তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা তোমাকে গোসল করিয়েছিল, আর এখন তুমি বড় হয়েছ, নিজে গোসল করতে শিখেছ। তাহলে এখন আমি কিভাবে তোমাকে গোসল করিয়ে দেব? আমি ভেবেছিলাম যে আমি কিছু ভুল করেছি। এখন তার মা, এবং তাই একজন মা হিসাবে আমার দায়িত্ব পালন করা উচিত ছিল। কিন্তু রাতুল তার বাবা বাড়িতে থাকতে আমার সাথে গোসল করতে চায়নি। রাতের রান্না শেষ হয়েছে ভেবে রুমে গিয়ে রাতুলকে ডাকলাম। দেখলাম ওকে আমার একটা ছবি ধারণ করছে, আর কি বলছে, ছবিটার সাথে অদ্ভুত আচরণ করছে, আর বলছে কবে আমার আশা পূরণ হবে। মা রাতুলের চোখে জল নিয়ে বলছে, আমি রাতুলকে ডেকেছি, তুমি কাঁদছ কেন? তোমার কিছু হয়নি মা, আমি আসছি, তুমি যাও। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। রাতুল আমার কাছ থেকে কি চায়? আমার মনে হয় না তার মনোভাব স্বাভাবিক। রাতুল খেতে বসল আর বলতে লাগল, মা আজ রাতে আমি তোমার ঘরে ঘুমাবো। রুমে একা যে ঘরে ঘুমাতে ভয় পাচ্ছি। রাতুল বলল, তুমি এখন বড় হয়ে গেছ, ভয় পাও না, তোমার রুমে ঘুমাও, কিছু হবে না। রাতুল, তোর কাছে আমার একটা প্রশ্ন, যখন তোর বাবা বাড়িতে ছিল তুই তোর সব আবদারের কথা বলিস না, এখন তোর বাবা বাড়িতে নেই আর এখন তোর অনেক আবদারের কথা বলছিস কেন? মা তুই আমার কষ্ট বুঝবি না? আমি এসব ছাড়া কিছুই বুঝবেন না, এখন ঘুমাতে দেরি হয়ে গেছে। রাতুল চোখে জল নিয়ে নিজের রুমে চলে গেল, আর আমি রাতুলের আবদারের কথা ভাবতে লাগলাম। ছবি নিয়ে গুনগুন করছি না, জানি কি কিছু ভাবতে পারছি না। এসব ভাবতে ভাবতে ঘুমাতে পারছি না। হঠাৎ রাতে রুমে একটা আওয়াজ শুনতে পেলাম। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম সে ছবি তুলছে। তার হাতে ছবি নিয়ে অন্যভাবে সে কখনো হাসে কখনো কাঁদে। এসব ভাবতে ভাবতে পাগল হয়ে গেলাম। আমি ভান করব, তখনই বুঝবে রাতুল আমার কাছে আসলে কি চায়। তারপরের দিন রাতুলকে বললাম, আজ তোকে নিজের হাত থেকে খাওয়াব না। খাব না মা, আমি তোর হাত থেকে খাব, কারণ তুই আমার দায়িত্ব পালন করিস না। ঠিক আছে বাবা, আমি তোমার সব কথা রাখব, এখন আমার হাতের রান্না খাবার খাও। তুমি কি সত্যি বলছো? মা সত্যি বলে 3 জন। এখন রাতুল খুশি, সে আমার হাতের খাবার খায়। ঠিক আছে বাবা, তাহলে তোমার থাকতে হবে না রুমে, আজ তুমি আমার রুমে ঘুমাবো বলে। এখন আমি বুঝতে পারছি আপনি একটি বড় ঘরে থাকতে ভয় পান, তাহলে তুমি আমার কষ্ট বুঝবে না। তারপর রাতুলের বাবার ফোন পেলাম। ঠিক আছে, কারণ আমার স্বামী যদি আসে তাহলে রাতুল আমার কাছে কি চায় তা আমি বুঝতে পারতাম না। এটা ভালো। রাতের খাবারের পর রাতুলকে ডাকলাম। রাতুল, তুমি আজ আমার রুমে আসছো? খেয়াল করলাম রাতুল খুব খুশি। তারপর রাতে খাওয়ার পর আমি ঘুমের ভান করে শুয়ে পড়লাম। এদিকে রাতুল ঘুমিয়ে পড়লে রাত 2টা বাজে। দেখলাম রাতুল আস্তে আস্তে বিছানা থেকে উঠে তারপর হাত দিয়ে চেক করলো আমি ঘুমাচ্ছি কিনা। তারপর সে ধীরে ধীরে আমার কাপড়ের তালা খুলে নিল, কারণ আমার আলমারির চাবিটি তালা ঘরে ছিল যাতে আমি আর খুঁজে পাই না, এবং সে ধীরে ধীরে চাবিটি নিয়ে যায়। তার হাতে তালা। তারপর আলমারিতে তার মায়ের স্বর্ণালঙ্কার ছিল, এবং তিনি আলমারি খুললেন এবং শপিং ব্যাগে সব সোনার অলঙ্কার নিয়ে গেল। নীল ব্যাগটা তার রুমে নিয়ে গেল এবং তারপর আসলে তালা দিয়ে ঘুমিয়ে পড়ল। আমি জেগে উঠে ভাবলাম সে কি করেছে।
সে ওই সোনার অলংকারগুলো চুরি করেছে এবং এই বয়সে তার এত সোনা বা টাকার দরকার কেন আমি তাকে কিছু বলিনি। সকালে উঠে রাতে বলল, মা তাড়াতাড়ি কর, আমাকে খাবার দাও, আমাকে আজ একটু তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। ঠিক আছে, আমি নাস্তা দিচ্ছি, খাও এবং স্কুলে যাও। সে বের হওয়ার সাথে সাথে আমি তার পিছু নিলাম। তারপর দেখলাম সে একটি সোনার দোকানে গিয়ে সোনা বিক্রি করেছে। তারপর এই টাকা দিয়ে সে কবরের চারপাশে বেড়া দেওয়ার জন্য কিছু সরঞ্জাম কিনে তার আসল মায়ের কবরের পাশে নিয়ে গেল এবং মায়ের কবরের চারপাশে বেড়া দেওয়া। গরু ছাগল যেতে পারে না এমন করে বানিয়েছে। আমি রাতুল এই দৃশ্য দেখে অবাক। একটি ছেলে তার মায়ের প্রতি ভালোবাসা দেখিয়েছে, কিন্তু সে চুরি করল কেন? পরে রাতুলকে বললাম, বাবা তোমার সব কর্মকাণ্ড আমি দেখেছি, কেন এমন করলেন? মা তুমি জানো এই গয়না আমার মায়ের টাকা। আমার বাবা কি মাকে অনেক কষ্ট দিয়েছে, তাই আমি আমার মায়ের ধন বিক্রি করে মাকে দিয়েছি। এটা আমার কোনো উপকার করেনি মা। রাতুল, তোমার মতো ছেলেমেয়েরা যদি ঘরে ঘরে থাকতো তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো। মায়ের প্রতি এমন ভালোবাসা দেখে মুগ্ধ হলাম। বলতে চাই, যাদের মা বেঁচে আছেন তাদের যত্ন নিন, তাহলে দুনিয়া আখিরাতে শান্তি পাবেন। বন্ধুরা, তোমরা যারা পুরো গল্পটি শুনেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আমার নাম্বার দেওয়া হবে এবং তোমরা সবাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে। শুধুমাত্র যারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে তারাই আমার নাম্বার পাবে।